অনেক বছর কিন্তু ইন্ডাস্ট্রি শাকিব খান আর অপু বিশ্বাস ছাড়া কাউকে নিয়ে কাজ করেনি। তার পরবর্তীতে আবার শাকিব খান বুবলির সাথে কাজ করলেন, আমার সাথে সবকিছু ঠিক, কিন্তু অদ্ভুত এক শর্তের কারণে, সেটা তো আসলে তুমিও বুঝো আমিও বুঝি, তো ওনার বউ ছিলাম না, আমার সুযোগ হয়নি। অফ শোল্ডার পরে যারা তারা ভালো মেয়ে না, তারা কন্ট্রোল করতে চাচ্ছিল আমাদেরকে, যে কারণে এইসব ওয়ার্ড দিয়ে কন্ট্রোল, এবং বড় লোকস, তারপর কি গরিবস, এগুলো তো আমাদের ভাষা হতে পারে না। আপু ছোটবেলায় মানে কত এজ থেকে গান অফিসিয়ালি গান শেখা শুরু করেছি তোমার 5 বছর বয়স থেকে, কিন্তু আমি টেলিভিশনে গান গেয়েছি 3.5 বছর বয়সে। কারণ এই আমার বাসায় স্কুল, তো আমি শুনতাম, তো শুনতে শুনতে আমি শিখে গিয়েছিলাম। আসলে আমি বলবো আমি অনেক ব্লেসড, বিকজ আমি যে জীবন পেয়েছি একজন শিল্পী হওয়ার জন্য, এটা অনেকেই পায় না। মানে আমার খেলাই ছিল আর্ট, আমি মাঠে গিয়ে দৌড়াদৌড়ি ছোঁয়াছুঁই খেলার সুযোগ আমার খুবই কম ছিল। তো আর্টিস্ট যেটা, সেটা কিন্তু তুমি 2004 এর মাঝামাঝিতে স্বপ্নচূড়া নামে একটা অ্যালবাম বের হয়, এটা ছিল একটা রক ব্যান্ড, রক অ্যালবাম। সো ওখানে আমার ব্যান্ড মহাকালের একটা গান ছিল, আর ছিল এক পায়ে নুপুর তোমার, তপু ভাইয়ের একটা গান। সো তপু ভাইয়ের ওই গানটাতে আমি ভোকাল দিয়েছিলাম। আমার মহাকালের গানেও আমার অল্প একটু ভয়েস ছিল, তো পুরো অ্যালবামটা একটাই মেয়ের ভয়েস, সেটা আমি। তো এটা নিয়েও সবাই অনেক এক্সাইটেড ছিল। তারপর আবার 2006-এ আমি মান্না ভাইয়ের সাথে একটা সিনেমার শুটিং করে ফেললাম, যেটা 2007-এ রিলিজ হলো। আবার 2006-এই আমি সিনেবিট সাদা কালো নামে একটা সাদা কালো সিনেমার গানের অনুষ্ঠান উপস্থাপনা শুরু করলাম। তো আমার শুরুটা আসলে খুবই সুন্দর ছিল, আর আমি এত এত গুণী মানুষ আমার আশেপাশে পেয়েছিলাম, আর এত গুণী মানুষের অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম, এটা আমি মনে করি আমার জন্য। আমার এখনো মনে আছে, অলওয়েজ বলা হতো যে অফ শোল্ডার পরে যারা তারা ভালো মেয়ে না, তারা কিছু করতে পারবে না। এইটা আসলে আপু এটা কি কিভাবে দেখো? এই তখন এগুলো বলতো, রক্ষণশীল সমাজ ছিল, আমরা ছোট ছিলাম, আমাদের ওপিনিয়ন কম ছিল। ধরো আমরা যে, আমি, মিথিল আপু, তুমি, অপূর্ব, নিশো, শুভ, আমরা সবাই কিন্তু নীলাঞ্জনা পল্লীর প্ল্যাটফর্ম থেকে আমরা বাচ্চা ছিলাম, বাট আমাদেরকে ওনারা খুব ঠিকঠাক মানুষকে পিক করেছিল তাদের কাজের জন্য। আফটার মাই এসএসসি আমার বাবার টাকা পয়সা বা পড়ানোর ক্ষমতা থাকা সত্ত্বেও আমি যে ডিসিশন নিয়েছি আমি কাজ করব, আমি শিওর আমাদের জেনারেশনের আগে এই ধরনের সিদ্ধান্ত কোনো জেনারেশনই নেয়নি। আচ্ছা, তারপর ধরো ওই সময় আমি জিন্সের প্যান্ট পরতাম, বিকজ আমার ফ্যামিলিতে এটা ওয়াজ নট আ ইস্যু, কিন্তু আমার অনেক ক্লাসমেটদের বাসায় আমি যাওয়ার সময় আমাকে বলতো যে স্বাগতা তুই তো নিশ্চয়ই জিন্স পরে আসবি, তোর তো কামিজ নাই, তো এখন বাসায় রেখে ঢেকে আসতে হবে বলতো। কিন্তু সামহাও আমি হয়তো খুব একটা কেয়ার করতাম না, বিকজ আমাকে আমার বাবা মা নিয়ে যেত। সো যখন গার্জিয়ান তোমার সাথে, তখন তোমাকে আর সোসাইটি কিছু বলতে পারে না। সো আমার ফ্যামিলির সাপোর্ট অলওয়েজ ছিল, এমন না যে আমাকে খুবই উচ্ছৃঙ্খল জীবন যাপন করতে দিয়েছে, কিন্তু আমাকে একটা ডিসেন্ট ফ্রিডম সহ জীবন তারা উপহার দিয়েছে, যে কারণে আমি হতে পেরেছি। এবং একটা বাচ্চার বড় হওয়ার জন্য এটা প্রয়োজন, এটা একটা সুস্থ পরিবেশ। আমি আসলে ওগুলোকে মনে করি যে এটা বোকার স্বর্গ, তারা বোকা, বা তারা কন্ট্রোল করতে চাচ্ছিল আমাদেরকে, যে কারণে এইসব ওয়ার্ড দিয়ে কন্ট্রোল। এবং তুমি এত সুন্দর গান গাও, এত ভালো অ্যাক্টিং করো, অনেক আর্টিস্ট আসে না যারা অ্যাক্টিং করতে পারে না, নাচতে পারে না, গান গেতে পারে না, কিন্তু তোমার থেকে এগিয়ে চলে গিয়েছে, কিন্তু এরা আজকে সেলিব্রিটি যে ট্যাগটা, এটা তাদের মধ্যে, এটাকে কিভাবে দেখো? আমার আসলে কিছুই যায় আসে না, কারণ আমি আসলে জীবনে কল্পনাও করিনি যে আমি সেলিব্রিটি হব। এই যে সেলিব্রিটি হতে হবে বা বারবার নিজের প্রচার করতে হবে, আমি কখনো এটার প্রতি এফোর্ট দিইনি। তো আমার কাছে সবচেয়ে খারাপ লাগতো তখন যখন ধরো একটা কাজ আমার জন্য রেডি, আমি সেটার জন্য মানে লাগতো না, এখনো লাগে। ধরো একটা কাজ আমার জন্য রেডি, কিন্তু কোনো একটা শর্তের কারণে, আমার তো একটা ডিগনিটি আছে, আমি তো যে কোনো ফ্যামিলি থেকে আসিনি, সো আমি সেটা করতে পারবো না বলে আমি না করে দিয়েছি। আমি মনে করি একটা মানুষকে বাঁচিয়ে রাখে কাজ। আর এই যে তুমি দেখছো যে আলাপ আলোচনা, একে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা মনে করে ইন্ডাস্ট্রির মধ্যেই, কিন্তু তোমার দর্শক তোমাকে গুরুত্ব দিচ্ছে কিনা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, মেবি তোমাকে ইন্ডাস্ট্রি যদি প্যাট্রোনাইজ না করে, তোমাকে যদি ব্যাকআপ না দেয়, তাহলে তোমার জন্য একটু টাফ হয়ে যায়, তোমার দর্শক দেখতে পায় না, এটা একটা কষ্ট হয়ে যায়। বাট আমি মানে সামহাও আমার সৃষ্টিকর্তার প্রতি অনেক বিশ্বাস। আমার খালি প্রতিবারই যখন আমার দেয়ালে পিঠ থেকে যায়, আমি তখন উপরওয়ালাকে বলি, আচ্ছা আমার কি কাজটা হবে না, আমি তো মন থেকে আমার কাজ করতে চাই, তো আল্লাহ আমার সেই কাজের ব্যবস্থা করে দেয় এবং হয়ে যায়।
তো আমার এরকম মানে আমার কষ্ট লাগতো তখন যখন, বা কষ্ট লাগে তখন যে আমার সাথে সবকিছু ঠিক, কিন্তু অদ্ভুত এক শর্তের কারণে কাজটা আমি করতে পারি না। শর্ত? হ্যাঁ, সেটা তো আসলে তুমিও বুঝো আমিও বুঝি। অদ্ভুত শর্ত। তো এখন আর অদ্ভুত শর্ত আমার কাছে আসে না, কারণ আমাকে সবাই চিনে ফেলেছে। ইউ গট দ্য লুকের পরে এই অদ্ভুত শর্তগুলো আসতো, ওই সময় আসতো? অবশ্যই অদ্ভুত শর্ত কে আসবে না? এটা আপু কত বছর, মানে 15-16 পর্যন্ত, মানে 2015-16 পর্যন্ত যদি সুযোগ দাও কাউকে এখনো আসে। হ্যাঁ, এটাই আমার ধারণা ছিল, একটা বয়সের পর আর আসবে না। কিন্তু তোমার একটা ফিকশন, তখন তো আসলে ফিকশন বেশি ছিল, শুভ আর নওশীন মৌ ছিল। আমার কাছে মনে হচ্ছে স্বাগত আপু কেন এখানে কাজ করতেছে? আসলে প্রজেক্টটা এনটিভিতে প্রচার হবে, সো পুরো প্রজেক্টে কোনো সেলিব্রিটি নাই, তো এটা সেল করতে পারছে না। তো অমিতাভ ভাই আমাকে তখন রিকোয়েস্ট করলেন, তুই 2টা সিন আমাকে করে দে। তো উনি যখন আমাকে তুই এবং ঘাড়ে হাত দিয়ে বললেন যে করে কিছু বলার ছিল না, তখন আসলে আমি বললাম আচ্ছা ঠিক আছে, কারণ আমি তো অনেক কাজ করছি, সো একটাতে গেস্ট হলে কোনো কিছু যায় আসে না, সো করে ফেলেছি। তবে এরকম কয়েকটা ভুল আমি করে ফেলেছি, যেটার জন্য আমি এখন পস্তাচ্ছি। মানে গত 5-6 বছরে আমি অনেকগুলো গেস্ট অ্যাপিয়ারেন্সে কাজ করে ফেলেছি, আমাকে পটিয়ে করিয়ে ফেলেছে, যেটা আমি এখন রিগ্রেট করি। সো এটা আশা করি আর হবে না। এখনো পটাইলে তুমি পটে যাও, এরকম এখনো হয়? মানে হ্যাঁ, লাস্ট লাল মোরগের জুটি নামে একটা সিনেমা করলাম, ওটাতে আমি গেস্ট ক্যারেক্টার করেছি। সামহাও আমি তখন অনেক মানসিকভাবে ডিস্টার্ব ছিলাম, তো আতিক ভাই ছিলেন ডিরেক্টর। তো উনি যখন দেখলেন আমার অবস্থা খুবই খারাপ, উনি চান যে আমি একটু অভিনয় করি, আমি যেহেতু অ্যাক্টিভ হই। তো ওনার গল্পে ক্যারেক্টারটা ছিল না। আমার জুনিয়র অ্যাক্টরদের বলবো যে আসলে তুমি যখনই একটা কম ফোকাসের ক্যারেক্টার করে ফেললা, তখনই ডিরেক্টরের ফোকাস তোমার থেকে সরে যায় এবং সে বারবারই এটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। মানে এটা আমার রং ডিসিশন। মানে অমিতাভ রেজা নিজে একজন সেলিব্রিটি, তো এটা করেছিলাম। কিন্তু তার পরবর্তীতে অমিতাভ রেজা কিন্তু আমাকে কোনো প্রপার তার কোনো কাজে নেয়নি। তো আমি যে করে তাকে, মানে আমি তাকে হেল্প করেছি, উনি কিন্তু আমাকে হেল্প করে নাই। এখনকার জেনারেশনে আপু লাইক ফলোয়ার, ভিউ এটসেট্রা এটসেট্রা অনেক কিছু চলে, রিচ এন্ড ভিউ। এই যে ইনফ্লুয়েন্সার বা ভিউ দেখে তাকে আগিয়ে রাখতে হবে, কিন্তু নর্মালি যারা আছে, যারা আসলে জাত অভিনেতা বা জাত শিল্পী, তারা কিন্তু পিছনে পড়ে যায়, একটা ডিপ্রেশনে চলে যায়। বা আচ্ছা, এই বিষয়ে আমি যদি বলি, সেটা হচ্ছে যাদের ভিউ বেশি, বা বলবো না যে যতজনের ভিউ বেশি সবারই ট্যালেন্ট কম। হ্যাঁ, সবচেয়ে বেশি ভিউ শাকিব খানের, সো উনি এটার প্রতি কোনো এফোর্টই দেয় না। মানুষ ওনাকে সেল করে ওনার ভিউ রিচ বাড়াচ্ছে, কিন্তু উনি বাদে বাকি সবার নিজের লোক আছে যারা তাকে ধারণ করে 24 ঘন্টা, সেখান থেকে এডিট করে বারবার পোস্ট দেয়। এবং এখন তো এআই এর যুগ, তুমি একবার ক্লিক করে ফেলেছো মানে তুমি শেষ, তোমার কাছে তার সব কিছু আসতে থাকবে, তাই না? আমি কেন করি না? আমি করি না কারণ আমার আসলে ফোকাস অন্যদিকে। এটা আমি তাদের অ্যাপ্রিশিয়েট করি যারা করে, আমাদেরও উচিত করা। তো এটা আমরা করিনি মানে আমরা পিছিয়ে গেছি। কিন্তু আবার ধরো যারা আর্টিস্ট, মনে প্রাণে আর্টিস্ট, তাদের আসলে সারাক্ষণ অন্য একটা ওয়ার্ল্ডে ঘোরের মধ্যে থাকে। তারা তো সাধারণ মানুষ না, তাদের চিন্তা ভাবনা তো সাধারণ না। ধরো তুমি আমাকে ডাকলা, আমি সাথে সাথে রেসপন্স সবসময় করতে পারবো, নাও হতে পারে। আমি তো মেবি একটা ক্যারেক্টারে ঢুকে থাকতে পারি। ধরো আমি বললাম যে আমি লাল মোরগের জুটিতে খুবই ছোট একটা ক্যারেক্টার করেছি, কিন্তু আমার ক্যারেক্টার কি ছিল জানো? আমি পাগল, আমি রেট, আমার হাত পা কিছু আমি নাড়াইতে পারি না, আমার কি নড়ে? আই বল। তো এই আই বল দিয়ে আমার কষ্ট, আমার সাথে কি ঘটে যাচ্ছে, বা মুক্তিযুদ্ধের সময় মানুষের কি ঘটেছে, আমার মাত্র 5টা সিনের মধ্যে ফুটিয়ে তুলতে হয়েছে। এই ক্যারেক্টার করার সময় আমার কাছে ফোন আসলে আমি তো ফোনটা ধরতে পারবো না, কারণ আমি তো তখন ওই মেয়েটা। ধরো যারা ভিডিও করে, এসিও করে, তারা যদি তখন আমার আশেপাশে ক্যামেরা নিয়ে ঘুরতে থাকে, আমি তো তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিব যে যাও এখন আমার সামনে থেকে, রাইট? এই জন্য হয়তো আমাদের রিচ ভিউটা কম। তবে আমার মনে হয় টিভি চ্যানেল বা ফিল্ম ইন্ডাস্ট্রির সবার উচিত নিজেদের মার্কেটিং শেখা, এবং যে কোনো মানুষকে, মানে একটা ইনফ্লুয়েন্সার, ধরো বলবো বাংলাদেশের হিরো লিখলে হিরো আলমের নাম আসে, কারণ সে অনেক ক্লেভার, সে তার নামের আগে হিরো লিখে নিয়েছে। সো বিডি হিরো লেখার পরে কিন্তু হিরো আলম আসে। সো উনি যেভাবে নিজেকে নিজে ব্যবসায়, মানে নিজের ব্যবসা নিজে যেভাবে করেছে, তো এইভাবে যদি চ্যানেলগুলো ভালো ভালো আর্টিস্টদেরকে নিয়ে ব্যবসা করুক,
কেউ তো না করছে না, কিন্তু সেই বিজনেসটা ঠিক মতো করে, তাহলে আমার মনে হয় যে একটা সুন্দর বিষয় দর্শকের কাছে যাবে। কারণ আমাদের কালচার কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। তুমি বলো তোমার বাচ্চারা বা এই পরের জেনারেশন, ওরা কি আসলে বাংলাও ঠিক মতো বলতে পারবে নাকি? আমার ছোট ছেলে বাংলা বুঝে না, সরেও জানে না, ও ABCD Z পর্যন্ত বলতে পারে, নিজে নিজে শিখছে। সামনে তুমি যদি অনেক ইন্টারেস্টিং ভাবে ওকে সরের একটা শো দিতে পারো, যেটাতে ওর কাছে সরেওটাও সুন্দর লাগবে, তখন ও নিজে থেকে শিখবে। তোমার তো সময় নেই ওকে সময় দেওয়ার, তুমি কাজ করো। তো এর জন্য যেহেতু এটা তো মানে অনলাইন প্ল্যাটফর্ম, যে খালি ক্ষতিগ্রস্ত করবে মানুষকে, তার তো কোনো ঠিক কথা না। এটা তো মানুষকে উপকৃত করতে পারে। আগে যখন টিভি চ্যানেল ছিল, যখন মানুষ টিভি দেখতো, প্রতিটা টিভি চ্যানেলে ইন্টেলেকচুয়াল যাকে বলে, মানে বুদ্ধিজীবী, একজন বুদ্ধিজীবী প্রোগ্রাম হেড থাকতেন, যিনি সিদ্ধান্ত নিতেন কি দেখবে কি দেখবে না। এখন তো সেটা নাই, এখন সবার নিজের হাতেই নিজের একটা করে টিভি চ্যানেল। তো এখানে এটাকে কে ফিল্টার করবে? যে কেউ হচ্ছে ব্লগ বানায় করতে পারে। হ্যাঁ, সো যদি গভর্নমেন্ট থেকে কোনো ইনিশিয়েটিভ নিতে পারে যে গভর্নমেন্টের থ্রুতে এটা পোস্ট হবে, তাহলে এটা কন্ট্রোল করা যেতে পারে। তবে আমি আশাবাদী যে এটা ভবিষ্যতে আমাদের গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভ নিবে। কারণ বড় লোকস, তারপর কি গরিবস, এগুলো তো আমাদের ভাষা হতে পারে না। বড়লোকস, গরিবস, আরো অনেক এরকম ভাষা আছে। একবার সাকিব খান আর বুবলিকে নিয়ে কি জানি একটা, ওইটা সাকিব খান কেন আসলে ওটা আমাকে বলে মানে হেডলাইন হয়েছিল যে সাকিব খানের, এই হেডলাইনটা মানে এটা কি তুমি আসলে বলছিলা নাকি হেডলাইনটাই এরকম ছিল? না, আমি আসলে ফ্যাক্টস বলেছি। ওই প্রোগ্রামটা অনেক সুন্দর একটা প্রোগ্রাম ছিল, যিনি হোস্ট ছিলেন আমাকে অনেক টেকনিক্যাল কোয়েশ্চেন করছিল, অনেক ভালো কোয়েশ্চেন করছিল। আমি লেখাপড়া করেছি ফিল্মে, আমি 3.5 বছর বয়স থেকে সিনেমায় কাজ করি। আমি 16 মিলিমিটার, 35 মিলিমিটার ডিজিটাল সিনেমা, আমি সব সিনেমায় কাজ করেছি। জাত অভিনেতা বা অভিনেত্রী যেটাকে আমরা বলি, সেটা কিন্তু তুমি ছোটবেলা থেকেই মানে এই ইন্ডাস্ট্রিটার সাথেই তুমি অ্যাড আছো। হ্যাঁ, তো উনি আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কেন সাকিব খানের সাথে অভিনয় করিনি। তো তাকে আমি সত্যি কথা বলেছি, কারণ মান্না ভাই চলে যাওয়ার পর আমি কাজী মারুফের সাথে সিনেমা করেছি, রাজ্জাক আঙ্কেলের ছেলে সম্রাট, ওর সাথে সিনেমা করেছি। তো তারপরে যে নায়ক তিনি হচ্ছেন সাকিব খান। তারপরে অনেক বছর কিন্তু ইন্ডাস্ট্রি সাকিব খান আর অপু বিশ্বাস ছাড়া কাউকে নিয়ে কাজ করেনি, এবং জুটিটা খুব সুন্দর একটা জুটি। তো ওইটাই বলেছে যে তার পরবর্তীতে আবার সাকিব খান বুবলির সাথে কাজ করলেন। এখন যেরকম উনি ইন্ডিয়ান নায়িকাদের সাথে কাজ করছেন, আমার সুযোগ হয়নি। তো এটাই বললাম, যেহেতু ওনার বউ ছিলাম না, আমার সুযোগ হয়নি, এটাই বলেছিলাম। বউ হলে কাজ করতে হয়। এখন আপু একটা ট্রেনিং মানে শুরু হয়েছে যে নায়করা প্রেফার করে নায়িকাদের, এটাকে কিভাবে দেখো? এটা আমি বলবো প্রোডিউসার আর ডিরেক্টরদের ব্যর্থতা, তাদের কোনো বোল্ডনেস নাই। এখনকার ডিরেক্টরদের তাহলে সমস্যা? হ্যাঁ, ডিরেক্টর প্রোডিউসারদের প্রবলেম যে ওরা নায়কের উপর নির্ভর করে, আর সামহাও অনেক ধরনের বয়সের কাজ হয় না। তো এটাও একটা রিজন। তো আমি অপেক্ষায় আছি, যখন আমার উপযুক্ত কাজটা আসবে আমি করব, আমি তো কাজই করব।